ডস নামের খুবই সাধারণ একটি মেয়ে, যার কিনা খুবই কিউট একটা ছোট্ট মেয়ে ছিল। আর তার সেই মেয়েটি ছিল অনেক জিনিয়াস একটা বাচ্চা। তবে তার বাবা ছিল না, এমনকি ডস নিজেও জানতো না যে তার মেয়ের বাবাকে। এরপর একদিন হঠাৎ করেই ডসের মেয়ে রাস্তার এক পাগলকে দেখে তাকে খাবার খেতে দেয়, এমনকি সে তার প্রতি মায়া করে তাকে বাড়িতে নিয়ে আসে। আর পরবর্তীতে দেখা যায় ডসের মেয়ে বুঝতে পারে যে এই পাগল লোকটি আর কেউ নয়, বরং তারই নিজের বাবা, যে কিনা শহরের সবচেয়ে বড় কোটিপতি কলিয়ার। তবে কলিয়ারও জানতো না যে তার একটা বাচ্চা আছে, এমনকি ডসকেও সে চিনত না। কিন্তু ডসের মেয়ে যখন বুঝতে পেরেছিল যে কলিয়ারই তার আসল বাবা, তখন সে তার মা বাবাকে এক করার জন্য উঠে পড়ে লেগে যায়। তবে যেখানে তার মা বাবা একে অপরকে চিনতই না, সেখানে কি এই ছোট্ট বাচ্চাটি তাদের মনে ভালোবাসা তৈরি করতে পারবে? আর শহরের সবচেয়ে কোটিপতি ব্যক্তি কি ডসের মতো গরিব একটি মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবে? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আমরা গল্পের নায়ক কলিয়ারকে দেখতে পাই। কলিয়ার গ্রুপের বড় একটা প্রজেক্ট সাইন করার জন্য এই কনভেনশনে হাজির হয়েছে। এসে সে $20 বিলিয়ন একটা প্রজেক্ট সাইন করে। তখন তার কাছে হসপিটাল থেকে একটা এমার্জেন্সি কল আসলে সে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে যায়। গাড়িতে গিয়ে বসলে কলিয়ার দেখতে পায় অপোজিট সাইড থেকে একটা গাড়ি তার গাড়ির সোজাসুজি এসে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করছে। তখন কলিয়ার বারবার তার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়িটা কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। এতে কলিয়ার আর শেষ রক্ষা হয় না। অপর দিক থেকে আসা গাড়িটা তার গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দেয়, অর্থাৎ এটা পরিকল্পিত অ্যাক্সিডেন্ট। এরপর 5 বছর পর দেখা যায় স্টার কোম্পানির সিইও মিস ডস আর তার মাত্র 5 বছরের মেয়ে আরিয়াকে নিয়ে দেশে ফিরছে। এতদিন মিস ডস তার মেয়েকে নিয়ে দেশের বাইরেই থাকতো। এয়ারপোর্টে নেমে ডস তার অ্যাসিস্ট্যান্ট বাউডারের সাথে কথা বলার সময় আরিয়া দৌড়ে নিচে এসে একজন ভিক্ষুককে দেখে তাকে বাবা বলে ডাকতে শুরু করে। এই ভিক্ষুকটা ক্ষুধার যন্ত্রণায় পাশের ডাস্টবিন থেকে একটা রুটি নিয়ে খাচ্ছিল। আরিয়া ভিক্ষুকটাকে বলে, বাবা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু লোকটা আরিয়ার কথায় কোনো পাত্তা দেয় না। এমন সময় সেখানে আরিয়ার মা আসলে আরিয়া তার মাকেও বলে, আমি বাবাকে খুঁজে পেয়েছি দেখো। মূলত 5 বছর আগে ডস আরিয়াকে জন্ম দেওয়ার সময় হঠাৎ করে তার কিছু একটা প্রবলেম হয়ে যায়। তখন থেকে সে কয়েক বছরের পুরনো স্মৃতি সবকিছু ভুলে যায়। তবে আরিয়া সবসময় সব জায়গায় তার বাবাকে খুঁজতে থাকে। আজ এই পাগল লোকটাকে দেখে আরিয়া তার বাবা বলে মনে হয়েছে। ডস আরিয়াকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যেতে চাইলে আরিয়া জিদ করে এই লোকটাকে বাবা বলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এমনকি তার হাতে থাকা একটা ছবি দেখিয়ে তার মাকে বলে, মম এই লোকটাকে একদম আমার বাবার মতো দেখতে, আমি আমার বাবাকে চিনতে ভুল করিনি, তুমি বাবাকে বাসায় নিয়ে যাবে। এক পর্যায়ে বাধ্য হয়ে ডস পাগলটাকে তাদের সঙ্গে আনতে রাজি হয়। যেহেতু এই লোকটা পাগল, তার নামও বলতে পারতো না, তাই সেও আরিয়ার সঙ্গেই চলে আসে। তো যাই হোক, বাসায় আসার পর লোকটা বাড়ির একটা কোনায় গুটিসুটি মেরে চুপচাপ বসে থাকে। আর তখন ডস তাকে বারবার ঘুরে ঘুরে দেখতে থাকে আর বলে, এই লোকটা কি করে আমার হাজবেন্ড হতে পারে, আমার সন্তানের বাবা হতে পারে? তার কোনো কিছুই নেই, সে তো রাস্তার পাগল। এই বলে সে হাসাহাসি করতে করতে সোফায় বসে পড়ে। ঠিক তখন বাউডেন হাতে একটা রিপোর্ট এনে ডসকে জানায় সত্যি সত্যি আরিয়ার বায়োলজিক্যাল বাবা এই পাগলটাই, ওনার ডিএনএ ম্যাচ করে গেছে। এই রিপোর্ট দেখা মাত্র ডস সেখানে সেন্সলেস হয়ে যায়। মূলত ডস বাসায় আসার সাথে সাথে এই পাগলটার সঙ্গে তার মেয়ে আরিয়ার ডিএনএ টেস্ট করায়, যাতে সে তার মেয়ে ভুল ধারণা ভেঙে দিতে পারে। তাছাড়া সে যেন নিজেকেও সান্ত্বনা দিতে পারে। এদিকে ইস্টার নামের একজন লোককে দেখা যায় তার স্টাফদেরকে বকাঝকা করছে, কারণ তারা অনেক চেষ্টা করার পরেও তাদের অফিসে থাকা একটা সিন্দুক গত 5 বছরেও কেউ খুলতে পারেনি। তখন পাশ থেকে টিনা নামের একটা মেয়ে স্টানকে সান্ত্বন করে বলে, তুমি এত রাগ করো না, আমি 1 সপ্তাহের ভেতর এই সিন্দুকটা খোলার ব্যবস্থা করছি, বড় বড় মিস্ত্রিদেরকে ডাকিয়ে আনবো। মূলত এই টিনা স্টানকে মনে মনে খুব পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়, যার কারণে সে স্টানের জন্য সবকিছু করতে পারে। অন্যদিকে আরিয়া পাগলটাকে বাথরুমে গোসল করতে নিয়ে আসে এবং বলে, বাবা তোমাকে স্মার্ট হতে হবে, চুল কেটে পরিপাটি হতে হবে, তাহলে মা তোমাকে অবশ্যই মেনে নেবে। এভাবে পাগল আর আরিয়া দুজনেই মজা করতে থাকে। তখন বাইরে বসে ডস এখন ওই বিষয়টাকে মানতে পারছিল না। তখন বাউডেন তাকে বুঝায়, মানুষ জন্মগতভাবে পাগল অথবা ফকির হয় না, হয়তো সে কোনো একটা খারাপ সিচুয়েশনের শিকার। এই সবকিছু শোনার পর এক পর্যায়ে ডস পাগলটাকে তার বাড়িতে রেখে দেয়। ভাগ্যের কি লীলা খেলা, এই পাগলটাই আরিয়ার বায়োলজিক্যাল ফাদার। ভেতর থেকে আরিয়া তার মায়ের কাছে দৌড়ে এসে বলে, মা আমি কাকে নিয়ে এসেছি দেখো। তখন খুবই স্মার্ট পরিপাটি হয়ে পাগলটা এসে ডসের সামনে দাঁড়ায়। তার এমন লুক দেখে ডস রীতিমতো খুবই অবাক হয়ে যায়। সে চিনতেই পারে না এই পাগলটাকে কিছুক্ষণ আগে সে রাস্তা থেকে তুলে এনেছে। তবে দেখা যায় পাগলটার কেউ নয়, বরং গল্পের শুরুতে আমরা নায়ক কলিয়ারকে দেখেছি সে। কিন্তু প্রশ্ন হলো, কলিয়ার এই কন্ডিশন কেন হলো? সেদিনের অ্যাক্সিডেন্টের পর তার কি হয়েছিল, এটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। কিন্তু এতটুকু জানতে পারলাম রাস্তার পাগলটা হলো কলিয়ার। তো যাই হোক, আরিয়া তার মাকে বলে,
তুমি বাবাকে মেনে নিতে না পারলে অন্তত তাকে ছেলে হিসেবে মেনে নাও, তাও যদি না পারো তাহলে কুকুর হিসেবে মেনে নাও। কথা বলতেই আরিয়াকে ডস বকা দিয়ে বলে, তুমি এগুলো কি বলছো? তুমি কি ভুলে গেছো ওনাকে তুমি বাবা বলে ডেকেছো? তাছাড়া উনি তোমার অনেক বড়, তাকে এভাবে বলতে পারো না। আরিয়া তার মাকে সরি বলে। এ থেকে বোঝা যায় ডস তার মেয়েকে খুব ভালো সংস্কার করেছে। তারপর ডস কলিয়ারকে বলে, তুমি এই বাড়িতে একটা শর্তেই থাকতে পারবে, সেটা হলো আমার মেয়েকে যদি তুমি সব সময় খুশি রাখতে পারো তাহলে। কারণ এই রাস্তায় এই বাড়িতে নিয়ে এসেছে তোমাকে শুধুমাত্র ভালোবাসার জন্য। কথা বলেই কলিয়ার ডসের হাত ধরে বলে, আরিয়া যা বলবে আমি সেটাই করব। কিন্তু আশ্চর্যজনকভাবে ডসের হাত কেউ কখনো ধরতে পারে না। এই এমন আচরণ করাতে ডস খুবই রেগে যায়, কিন্তু কলিয়ার তার সঙ্গে এমন করলে সে কোনো কিছুই বলে না, বরং তার কাছে ভালোই লাগে। যেহেতু আরিয়া লোকটাকে তাদের বাড়িতে রাখবে, তাই ডস ঠিক করে সে কলিয়ারকে ডক্টর দেখাবে, যার কারণে তাকে ডক্টরের কাছে নিয়ে আসে এবং সমস্ত কিছু টেস্ট করালে ডক্টর রিপোর্ট দেখে বলে কলিয়ার সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে, শুধুমাত্র তার মাথায় একটু প্রবলেম হয়েছে মাথায় আঘাত লাগার কারণে, তাই সে এমন পাগলের মতো হয়ে গেছে। তবে তাকে কিছুটা সময় দিলে, সেবা যত্ন করলে আগের মতো সব ঠিক হয়ে যাবে। এদিকে বাসায় আসলে ডসের সঙ্গে দেখা করার জন্য তার মা ডসের ভাইকে সাথে করে নিয়ে আসে তাদের বাসায়। ডস তার ভাইকে দেখে তার মায়ের উপর চিৎকার করে উঠছে, কেন তাকে নিয়ে এসেছে? মূলত ডসের মা কখনো ডসের সঙ্গে ভালো আচরণ করেনি, তাকে ছোটবেলা থেকেই খুব টর্চার করেছে, শুধুমাত্র ছেলের কথা ভেবেছে। আজ ডস প্রতিষ্ঠিত হলে তখন ডসের এই পুরো সম্পত্তি পাওয়ার লোভে তার মা বারবার করে ডসের কাছে এসে ঘুরঘুর করে। এবার তার ভাই এসেছে ডসের স্টার কোম্পানিতে তাকে একটা সুযোগ করে দিতে বলে, কিন্তু ডস সেটা করতে রাজি হয় না, বরং তাকে ইনসাল্ট করে সেখান থেকে বের করে দেয়। আর এটা দেখেই ডসের মা তার উপর পুরো রেগে যায়। তখন সে উঠে পড়ে লাগে ডসকে বিয়ে করানোর জন্য। সে বারবার করে বলে, তোমার ভাইয়ের কথা না ভেবে তোমার কথা আর ওই বাচ্চাটার কথা ভাবো, এখন অন্তত একটা বিয়ে করো। ডস তার মাকে ক্লিয়ারলি জানিয়ে দেয়, এসব বিষয় তোমার ভাবতে হবে না, সেটা আমি বুঝে নেব। তখন তাদের সামনে খালি গায়ে কলিয়ার এসে হাজির হয়। কলিয়ারকে এমন অবস্থায় দেখে ডসের মা জিজ্ঞেস করে, বাড়ির ভেতর পরপুরুষ কোথা থেকে এসেছে? তোমার সঙ্গে কি সম্পর্ক? ডস বলে, কেন আমার বাড়িতে কি কোনো পুরুষ থাকতে পারে না? নাকি সবকিছু তোমাদেরকে জানিয়ে করতে হবে? আমি কি নারী না? আমি আমার ভালোটা কি বুঝি না? আর তাছাড়া আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা তো আমি ডিসাইড করব, তোমরা এখন আসতে পারো। তবে ডস মনে মনে বেশ খুশি হয় কলিয়ার এভাবে আসাতে। এতে করে তার মা অন্তত বুঝতে পেরেছে তার মেয়ে এখন একা না। তবে ডস বুঝতে পারে এই কাজটা মূলত তার মেয়ে আরিয়া করেছে। আরিয়ার কথাতে কলিয়ার এমন খালি গায়ে সবার সামনে এসে হাজির হয়েছে। এই দুষ্টুমি করার জন্য ডস আরিয়াকে বকা দিয়ে ভেতরে নিয়ে যায়। এরপর রাতে ডস আরিয়াকে ঘুম পাড়িয়ে নিজের রুমে এসে যখন সে ঘুমোতে যায়, দেখতে পায় তার পাশে কলিয়ার শুয়ে আছে। হঠাৎ করে সে কলিয়ারকে দেখে ভয় পেয়ে যায়। তখন তার ডক্টরের কথা মনে পড়ে যে কলিয়ার সুস্থ স্বাভাবিক, শুধুমাত্র তার মাথায় সমস্যা হয়েছে, তাছাড়া তার আর কোনো প্রবলেম নেই। তবে কলিয়ার মন মানসিকতা ভালো থাকায় তার পাশে ঘুমাতে ডস বাধা দেয় না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ডস দেখতে পায় বারান্দায় একটা ছেলে জিম করছে। এই ছেলেটার কেউ নয় বরং কলিয়ার। এটা দেখে ডস পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ রাস্তার পাগলের কিভাবে এত দারুণ বডি ফিগার হতে পারে। তখন সে জানতে পারে কলিয়ারকে এক্সারসাইজ করতে তার মেয়ে আরিয়া বলেছে, যাতে তাকে হ্যান্ডসাম দেখায়। মূলত আরিয়া এগুলো করছিল তার মা বাবা দুজনকে কাছাকাছি নিয়ে আসার জন্য, যাতে করে ডস কলিয়ারের প্রেমে পড়ে যায়। তখন আরিয়া সেখানে আসলে ডস তাকে বকা দিতে গিয়েও বকা দিতে পারে না, কারণ আরিয়া স্কুলের জন্য রেডি হয়ে বের হয়েছে। আরিয়া এসে তার মাকে বলে, বাবাকে বলো আমাকে স্কুলে এগিয়ে দিয়ে আসতে। আরিয়ার কথা মতো কলিয়ার তাকে স্কুলে এগিয়ে দিতে যায়। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আরিয়া কলিয়ারকে বলে, বাবা তুমি কি আমার মাকে পছন্দ করো? কলিয়ার অবলীলায় বলে, হ্যাঁ, আমার তো তোমার আম্মুকে ভীষণ ভালো লাগে, কিন্তু এটাই তার মার জন্য যথেষ্ট নয়। তার মাকে পেতে হলে কলিয়ারকে আরো কাঠখড় পোড়াতে হবে। এমন কিছু বলে মিষ্টি মেয়ে আরিয়া তার বাবাকে সাজেশন দিতে থাকে, মার যত্ন নিতে হবে, তার জন্য রান্না করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এমন সময় একজন পরিকল্পিতভাবে এসে আরিয়াকে অ্যাক্সিডেন্ট করতে চায়। তখন এমন পরিস্থিতি দেখে কলিয়ার আরিয়াকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য তাকে ঠেলে ভেতরে ফেলে দেয়, আর নিজে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কলিয়ারকে রাস্তায় এমন রক্তাক্ত অবস্থায় দেখে আরিয়া চিৎকার করে কান্না করতে থাকে। তখন কলিয়ার তার অতীতের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কলিয়ার নাম মূলত ছিল মিচেল। তার মা মরে যাওয়ার 2 সপ্তাহ পর তার বাবা তার সৎ ভাইকে এনে বাড়িতে তোলে। তার বাবা যে গোপনে আরেকটা বিয়ে করেছিল এ কথা কেউ জানত না। তো তার ভাই আর কেউ নয়, বরং একটু আগে আমরা যাকে সিন্দুক খোলার জন্য খুব অস্থির হয়ে উঠতে দেখেছিলাম, সেই স্টান। কলিয়ার বাবা তাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল আজ থেকে এই সবকিছুর ভাগ তার ছোট ভাই স্টানও পাবে। কিন্তু এমনটা কলিয়ার কখনো মানতে পারেনি। কেন তার বাবা তাদেরকে ঠকিয়েছে? তার জোর করেই যখন বড় হয়েছে তখন স্টান কলিয়ারকে প্রতিহিংসার কারণে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করেছে। আর ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল স্টান, যার ফলে কলিয়ার স্মৃতিশক্তি হারিয়ে রাস্তায় পাগল হয়ে গেছে। তবে 2 ভাইয়ের ভেতর সবচেয়ে বুদ্ধিমান আর স্মার্ট ছিল কলিয়ার।
স্টার শুধু বসে বসে টাকা ধ্বংস করতে পারত, তার মাথা থেকে কখনোই কোনো আইডিয়া বের হতো না। তো যাই হোক, কলিয়ারকে হসপিটালে অ্যাডমিট করা হয়, আর তার জন্য পাশে বসে তার মেয়ে আরিয়া প্রচুর কান্নাকাটি করতে থাকে। আরিয়াকে বারবার করে তার মা ডস সান্ত্বনা দিতে থাকে, কিন্তু ছোট মেয়ে আরিয়া কোনো কথাই শোনে না। তখন কলিয়ার জ্ঞান ফিরলে সে দেখে তার মেয়ে আরিয়া তার পাশে বসে কাঁদছে। তখন সে আরিয়াকে সান্ত্বনা দেয়, কাঁদতে নিষেধ করে। সে সুস্থ হয়ে যাবে এগুলো বলার পর আরিয়া তার কান্না থামায়। এরপর দেখা যায় ডস আরিয়াকে বাঁচানোর জন্য কলিয়ারকে ধন্যবাদ জানায়। তখন কলিয়ার সবাইকে অবাক করে দিয়ে বলে, আমার নাম মিলার, আমার মা ছোটবেলায় এই নামই আমাকে ডাকত। অর্থাৎ কলিয়ারের 3টা নাম, কলিয়ার, মিচাল, মিলার। যাই হোক, কলিয়ার মুখে প্রথমে কথা শুনে ডস পুরোপুরি অবাক হয়ে যায়। তখন কলিয়ার বলে, আমার ধীরে ধীরে অল্প কিছু কথা মনে পড়ছে। অর্থাৎ সে তার স্ত্রীকে, সন্তানকে চিনতে পেরেছে। এটাই তার আসল স্ত্রী, সন্তান। তার চিনতে ভুল হয় না। কাকতালীয়ভাবে হলেও কলিয়ার তার স্ত্রী সন্তানকে পেয়ে গেছে। এমন সময় ডসের ফোন আসে, তাকে এমার্জেন্সি একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। ডস সেটাতে নিষেধ করে দেয়, বলে আমার ফ্যামিলির একজন খুবই সিক, আমি অবস্থাতে কোনো পর্যায়ে মিটিংয়ে যেতে পারবো না। অর্থাৎ ডস তো ধীরে ধীরে কলিয়ারকে তার লাইফের প্রায়োরিটি দিতে শুরু করেছে। কয়েকদিন পর কলিয়ার একটু সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসলে তার গোসলের জন্য ডস বাউডেনকে বলে। তবে কলিয়ার তার কাছে গোসল করতে চায় না। সে বলে, আমার ছেলেদের থেকে সমস্যা আছে। এই কথা শুনে ডস বলে, তাহলে তোমার জন্য মেয়ে নার্সের ব্যবস্থা করে দেই, যে তোমার সবসময় সেবা যত্ন করে দেখাশোনা করবে। এটাতেও কলিয়ার নিষেধ করে দেয়। সে মেয়েদেরকেও লজ্জা পায়। এই সবকিছু শুনে ডস বেশি একটু বিরক্ত হয় আর বলে, তাহলে সেদিন রাতে আমার সামনে খালি গিয়েছিলে কিভাবে, তখন লজ্জা লাগেনি? কলিয়ার বলে, তোমার সামনে আমার লজ্জা লাগে না। সেই সাথে ডসের পাকনা মেয়েটাও পাশ থেকে বলে, মা তুমি বাবার সেবা করো তাহলে। মেয়ের কথা এবারও ডস আর ফেলতে পারে না। সে রাজি হয়ে যায় কলিয়ার সেবা যত্ন করার জন্য। তখন কলিয়ার টেবিলে একটা কার্ড তুলতে ডস বলে, এটা একটা অনুষ্ঠানের ইনভাইটেশন কার্ড, আমাদের সেখানে যেতে হবে। একথা শুনে কলিয়ারও তাদের সঙ্গে যেতে চায়। এরপর বাবা মেয়ে জেদ ধরে তাদের প্রোগ্রামে নিতে রাজি হয়ে যায় সে। এদিকে প্রোগ্রাম শুরু হলে দেখা যায় ইস্টার সেই সিন্দুকটার সামনে এনে অনেক বড় টাকার পুরস্কার ঘোষণা করে। যেই সিন্দুকটা পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবে তাকে সে অনেক টাকা পুরস্কার দেবে। কারণ এই সিন্দুকটা নিয়ে সেই 5 বছর ধরে খুব বিপদে আছে। অনেক চেষ্টা করার পরেও কেউ এই সিন্দুকের পাসওয়ার্ড দিয়ে খুলতে পারছে না। আর এই সিন্দুকের ভেতর কি আছে তা যদি ইস্টার না জানতে পারে তাহলে সে পরবর্তী কাজ কোনোভাবেই এগোতে পারছে না। মূলত ইস্টার মনে করছিল এর ভেতর তার বড় ভাই হয়তো কোনো মহামূল্যবান জিনিস রেখে গেছে, যেটা দিয়ে সে কোটিপতি হয়ে যেতে পারবে। অন্যদিকে দেখা যায় ডস সবাইকে ওই প্রোগ্রামে আনলেও কলিয়ার ভেতরে যেতে চায় না। কোনো একটা অজুহাত দেখিয়ে সে সেখান থেকে চলে যায়। এদিকে ইস্টার্নের সিন্দুক যে খুলে দিতে পারবে তাকে $1 বিলিয়ন পুরস্কার ঘোষণা করে। ভেতরে শুরু হয়ে যায় কিবি বক্স খুলে $1 বিলিয়ন জিতে নেবে তার এক হাড্ডাহাড্ডি লড়াই। এখানে সবাই অনেক চেষ্টা করার পরেও কেউ সিন্দুকটা খুলতে পারে না। তখন সবার ভেতর থেকে আরিয়া বলে উঠছে, আমি সিন্দুকটা খুলতে চাই। ডস তার মেয়েকে এমন কথা বলতে নিষেধ করলেও আরিয়া কোনো কথাই শোনে না। সে সবার সামনে গিয়ে সিন্দুক খুলতে চায়। তো তাকেও একবার সুযোগ দেওয়া হয়। তখন চোখের পলকে 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে আরিয়া ওই সিন্দুকটা খুলে দেয়। প্রথমে আরিয়াকে নিয়ে সবাই সেখানে হাসাহাসি করলেও তার এই কাজ দেখে সবাই পুরোপুরি হতবাক হয়ে যায়। এই পিচ্ছি একটা মেয়ে কিভাবে এমন একটা সিন্দুক খুলে ফেললো? সবাই আরিয়াকে প্রশংসায় ভাসিয়ে দেয়। মূলত এই সিন্দুকটা যেহেতু কলিয়ারে ছিল তাই এই সিন্দুকের পাসওয়ার্ডও সে খুব ভালো করেই জানত। তাই যখন তার মেয়ে সিন্দুকের পাসওয়ার্ড বলে দিয়েছিল, যার কারণে সে এত সহজে সিন্দুকটা খুলতে পেরেছে। তো যাই হোক, এই সিন্দুকটা খোলার পরে ইস্টার্ন অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই সিন্দুকের ভেতর কি আছে সেটা দেখার জন্য সিন্দুকের কাছে দৌড়ে ছুটে আসে। তখন সে দেখতে পায় এই সিন্দুকের ভেতরে সাদা কয়েকটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই নেই। এটা দেখে তার পুরোপুরি মাথায় হাত পড়ে। অহেতুক কারণে সে পুরোপুরি $1 বিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। সে ভেবেছিল এর ভেতরে নিশ্চয়ই গোপনীয় কিছু রাখা আছে। এসব কিছু দেখার পর ইস্টার সেই $1 বিলিয়ন আরিয়াকে দিতে চায় না। এ কথা বলায় সেখানে থাকা সবাই ইস্টার্নের কথার প্রতিবাদ করে। কারণ তার সঙ্গে ডিল হয়েছিল যে এই সিন্দুকটা খুলতে পারবে সে তাকেই পুরস্কার দেবে, কিন্তু সিন্দুকের ভেতরে কি আছে না আছে সেটা জেনে সে পুরস্কার দেবে এমন কথা ছিল না। সিন্দুকটা খুলতে পেরেছে এটাই বড় কথা। তাছাড়া আরিয়াও কম জেদি মেয়ে না। সে সবার সামনে থেকে $1 বিলিয়ন চেকটা নিয়ে সেখান থেকে চলে যায়। ইস্টার্নের এখানে আর কোনো কিছুই করার থাকে না। এদিকে বাসায় ফিরে ডস তার মেয়ের কাছে জানতে চায়, তুমি পাসওয়ার্ডটা কিভাবে জানলে? তখন আরিয়া বলে, আমাকে তো বাবা বলে দিয়েছে। ডস এই কথা যখন কলিয়ার কাছে জানতে চায়, সে বলে, আমি জাস্ট গেস করেছিলাম, এছাড়া আর কিছুই না। কাকতালীয়ভাবে আরিয়া এটা করে ফেলেছে। তো তাদের কথা ডস বিশ্বাস করে নেয়। তাছাড়া অন্য কোনো কথা জিজ্ঞাসা করার আগেই কলিয়ার কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বলে, আমার খুব খিদে লেগেছে, চলো খেতে দেবে। ডস এখান থেকে উঠে যাওয়ার সময় কলিয়ার আবারও তার হাত ধরে বলে, আমাকে একটা ফোন কিনে দেবে? তখন ডস জানায়, ঠিক আছে, কালকে তোমাকে একটা ফোন কিনে দিব। এই কথা শুনে কলিয়ার খুশি হয়ে একটা কিস করলে ডস পুরোপুরি হতবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি আমাকে কিস কেন করলে? তখন পাশ থেকে তার পাকনা মেয়ে বলে উঠছে, মামা যে যাকে পছন্দ করে তাকেই তো কিস করে, বাবা তোমাকে অনেক পছন্দ করে তাই কিস করেছে।
আমিও তোমাকে অনেক পছন্দ করি। এই বলে সেও তার মাকে কিস করে। এতে ডসের আর কোনো কিছুই বলার থাকে না, সে দ্রুত সেখান থেকে উঠে যায়। এরপর রাতে ডস তার রুমে আসলে কলিয়ার বলে, আমি সুস্থ হয়ে গেছি, আমার পা ঠিক হয়ে গেছে। এই বলে সে ডসকে তার কাছে টেনে নেয়। ডস তো কলিয়াকে আর বাধা দিতে পারে না। পরদিন সকালে বাউটেন ডসকে ফোন করে জানায় ইস্টার্ন তাদের অফিসে এসে তার সম্পর্কে অনেক খোঁজ খবর করছিল। তার বড় ভাইয়ের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানতে চায়। এমনকি সে বলেছে তার বড় ভাইয়ের ওয়াইফের নাম ডস, তাদের একটা সন্তানও আছে। একথা শুনে ডস রাগারাগি করে বলে, এই শহরে ডস নামে আরো অনেকেই থাকতে পারে, আমি কিভাবে ওর ভাইকে চিনব? এসব কথা সে যেন আর বলার জন্য অফিসে না আসে, তুমি ওদেরকে নিষেধ করে দাও। ডসের এসব কথা আড়াল থেকে কলিয়ার শুনে নেয়। মূলত কাল আরিয়া ওই সিন্দুকটা খোলার সবাই তাকে সন্দেহ করছে, মনে করে হয়তো তার ভাইয়ের সঙ্গে আরিয়াদের কোনো সম্পর্ক আছে। এরপর ডস কলিয়ারকে নিয়ে ফোন কিনতে আসে। ফোন কিনে বাহিরে বের হতেই ডসের সঙ্গে তার কলেজের বান্ধবীর দেখা হয়ে যায়। সে ছুটে এসে ডসের সঙ্গে কথা বলতে গেলে ডস তাকে কোনোভাবেই চিনতে পারে না। ওই যে কিছুদিনের মেমোরি ডস সম্পূর্ণ ভুলে গেছে। সেই সাথে সে বলে, আমাদের আরো কয়েকজন বান্ধবীর আজ এখানে একসঙ্গে আড্ডা দিতে এসেছি, ভালোই হয়েছে তোর সঙ্গে দেখা হয়েছে, চল আমাদের সঙ্গে আড্ডা দিবি। এই বলে সে কলিয়ার কাছ থেকে ডসকে তার সাথে করে নিয়ে যায়। তো যাই হোক, নতুন ফোন হাতে পেয়ে কলিয়ার তার অ্যাসিস্ট্যান্টকে কল করে কলিয়ারের কল পেয়ে তার অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হয়। তখন কলিয়ার বলে, আমার স্ত্রী সম্পর্কে সবকিছুর খোঁজ খবর নাও, 5 বছর পর আমি তাদেরকে ফিরে পেয়েছি। কেন তারা এতদিন আমার থেকে দূরে ছিল? তাদের কি হয়েছিল? কেন সে আমাকে চিনতে পারছে না? নিশ্চয়ই আমার অ্যাক্সিডেন্টের পর তার সাথেও কোনো খারাপ কিছু হয়েছে। আমার ধারণা আমার ছোট ভাই তাদের কোনো ক্ষতি করে দিয়েছে। এদিকে ডসকে তার বান্ধবী অন্য বান্ধবীদের সঙ্গে আলাপ করিয়ে দিলে সেখানে থাকা সবাই ডসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, তাকে বিভিন্ন কথা বলে অপমান করে। কিন্তু ডসের সেসব পুরনো কোনো কথাই মনে নেই, তাই সে চুপচাপ করে সবার মাঝে বসে থাকে, কারণ এছাড়া তার কাছে আর কোনো কিছুই দরকার ছিল না। সেখানে থাকা বান্ধবীরা জোর করে ডসকে মদ খাইয়ে দেয়। যে বান্ধবী ডসকে এখানে নিয়ে এসেছে সে বাইরে গেলে তখন বাকি বান্ধবীরা তাদের কলেজের একজন বন্ধুকে ডেকে সেখানে নিয়ে আসে। এই ছেলেটা কলেজে থাকাকালীন ডসকে পছন্দ করত, কিন্তু ডস কখনো তাকে পাত্তা দেয়নি, যার কারণে আজ সুযোগ পেয়ে এই মাতাল অবস্থায় তারা ডসের ক্ষতি করতে চায়। ডস তাদেরকে অনেক বাধা দিলেও একে মাতাল অবস্থায় কিছুই করতে পারে না। ঠিক সে সময় ডসকে বাঁচানোর জন্য সেখানে কলিয়ার এসে হাজির হয়। কলিয়ারকে দেখে ডস তার কাছে ছুটে যায়। কলিয়ার তাকে বাইরে পাঠিয়ে দিয়ে এই বখাটে বন্ধুদের কাছে আসে। তখন এই বন্ধুগুলো কলিয়ারকে চিনে ফেলে আর বারবার করে তার কাছে ক্ষমা চায়, তাদের ভুল হয়ে গেছে বলে। কিন্তু কলিয়ার তার স্ত্রীর উপর হওয়া এত বড় অন্যায় এভাবে ছেড়ে দেয় না, তাই সে প্রত্যেকটাকে মেরে এখান থেকে আলু ভর্তা বানিয়ে পাঠিয়ে দেয়। এরপর কলিয়ার সেখান থেকে বের হয়ে ডসকে কোলে তুলে নিয়ে বাড়িতে আসতে গেলে ডস তাকে ছেড়ে দিতে বলে, সে হেঁটে যেতে পারবে। কিন্তু কলিয়ার তার কোনো কথাই শোনে না, কারণ সে মাতাল অবস্থায় ছিল। তাছাড়া ডসের এভাবে কলিয়ার কোলে বেশ ভালোই লাগছিল। এদিকে ছোট্ট আরিয়া তার বাবা মায়ের জন্য বাসায় একা একা ওয়েট করছিল। বাউটেন আরিয়াকে বারবার করে ঘুমোতে বললেও সে ঘুমায় না, জেদ করতে থাকে তার বাবা মা আসলে তারপর সে ঘুমাবে। তখন আরিয়া তার মায়ের ড্রয়ার থেকে চকলেট মনে করে কন্ডম তুলে নিয়ে আসে, আর এটা নিয়ে খেলা করতে থাকলে বাইডেন সেটা নিয়ে খেলা করতে নিষেধ করে দেয়। তখন এটা কি জানতে চাইলে বাইডেন কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন সে বলে, এটা হলো তোমরা যাতে আর ছোট ভাই বোন না হয় সেজন্য রাখা হয়েছে, এটিকে রেখে দাও, তোমার মা এসে বকা দিবে। এই কথা শুনে আরিয়া রাগে একটা সেফটি পিন দিয়ে প্যাকেটটাকে নষ্ট করে ফেলে। এরপর কলিয়াররা বাসায় আসলে কলিয়ার ডসকে রেস্ট নিতে বলে এবং এখান থেকে চলে যেতে গেলে ডস তাকে ডেকে বলে, আমি স্বেচ্ছায় ড্রিঙ্কস করেছি, জানো ওরা বলেছিল আমার নাকি বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমার তো অতীতের কোনো কথাই মনে নেই। আমার বাবা অনেক ধার দেনা করে দেউলিয়া হয়ে যায়, আর তাতে আমাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ে। এই টেনশনে বাবা মারা যায়। এসব ছাড়া আমার তেমন কিছুই মনে নেই, এমনকি কলেজের বন্ধু বান্ধবের কথাও মনে নেই। তবে সবাই আমাকে মনে করে আমি হয়তো খারাপ, কিন্তু আমি নিজেও জানি না আমি কি খারাপ করেছি, যার কারণে সবসময় আমি গিলটি ফিল করি। তখন তাকে শান্ত করার জন্য কলিয়ার বলে, এসব নিয়ে তো ভেবো না, তুমি যাই হও না কেন আমি তোমাকে সবসময় ভালোবাসি। এই বলে সে ডসের সঙ্গে ভালো সময় কাটায়। এতে কখনোই ডস তাকে বাধা দেয় না। পরদিন ইস্টার্নকে দেখা যায় সে তার বিভিন্ন প্রজেক্ট নিয়ে পার্টিদের সঙ্গে আলোচনা করলে তারা পরিষ্কারভাবে জানিয়ে দেয় বছরের পর বছর লস হওয়া, আর তারপর স্টানের সঙ্গে কোনো এগ্রিমেন্ট করবে না, হয় সে সবকিছুর পুরোপুরি দায়িত্ব নেবে নয়তো কলিয়ারকে হাজির করবে। এটা জানার পর ইস্টার্ন এখন কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তখন সেখানে কলিয়ার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় সে খুব ভালোভাবেই খোঁজ নিয়েছে, ওই দিন যে বাচ্চা মেয়েটা সিন্দুক খুলে ফেলেছিল তার সম্পূর্ণই কাকতালীয় ব্যাপার ছিল। আসলে তার বড় ভাই মারা গেছে। মূলত কলিয়ার অ্যাসিস্ট্যান্ট খুবই বিশ্বস্ত ছিল, সে তার বসের ভালোর জন্যই সবকিছু করতে পারে। দিনের পর দিন ইস্টার্নের অন্যায় অত্যাচার অপরাধ সে আর মানতে পারছিল না। এদিকে ডসের মা তাদের বাড়িতে আসে। যখন বাড়িতে ডস ছিল না তখন সে আরিয়ার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু অনেক আগে থেকে আরিয়া জানতো তার নানি তাদের কখনোই ভালো চায় না। এই কারণে সে তার নানির মুখে মুখে কথা বলতে শুরু করে। কথায় কথায় আরিয়ার নানি আরিয়ার মাথা থেকে একটা চুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে ব্যাগে রেখে দেয়। মূলত ইস্টার্ন এটা করতে বলেছে,
সে জানতে চায় এই বাচ্চা মেয়ের সঙ্গে তার ভাইয়ের কোনো সম্পর্ক আছে কিনা। এর জন্য আরিয়ার নানিদের $1 মিলিয়ন দিয়ে এই কাজটা করেছিল। প্রথমে ইস্টার্ন আরিয়ার নানিকে খুঁজে বের করে তাদের বাড়িতে পাঠিয়েছে, তবে কলিয়ার আগে থেকেই বুঝতে পেরেছিল তার ভাই এমন কিছুই করতে পারে। তাই আরিয়া নানি আসার সাথে সাথে কলিয়ার বুদ্ধি করে তার মেয়ের মাথায় নকল চুল লাগিয়ে দেয়, যাতে এই চুল নিয়ে সে যে কোনো কিছুই না করতে পারে। কারণ আগে থেকে কলিয়ারও জানতো যে তার শাশুড়ি তার স্ত্রী আর সন্তানকে সহ্য করতে পারে না। অন্যদিকে আরিয়ার নানি চলে যাওয়ার পর কলিয়ার অ্যাসিস্ট্যান্ট আরিয়াদের বাসার নিচে এসে বারবার কলিয়ারকে ফোন দিতে থাকে, কিন্তু তখন কলিয়ার তার মেয়ের সঙ্গে খেলায় ব্যস্ত থাকায় সে কলটা রিসিভ করতে পারে না। তখনই ঘটে যায় আরেক বিপত্তি। সেখানে ডস এসে হাজির হয়। আজ ডস তার অফিসের কাজ দ্রুত শেষ করে বাড়ি ফিরে এসেছে, আর তাকে এখানে দেখে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? আপনাকে কলিয়ার গ্রুপে দেখেছি মনে হয়। অ্যাসিস্ট্যান্ট তখন কি বলবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। সে বলে, আমি ডেলিভারি ম্যান, ডেলিভারি দিতে এসেছি। মূলত কলিয়ার তার অ্যাসিস্ট্যান্টকে ডসের জন্য সুন্দর একটা গিফট কিনতে বলেছিল। এরপর ডস আর অ্যাসিস্ট্যান্ট দুজনেই গিফট নিয়ে টানাটানি করতে থাকে। ডস বলে, এই বাসা আমার, যে অর্ডার করেছে আমি তাকে দেব, আপনি এখন আসতে পারেন। কিন্তু অ্যাসিস্ট্যান্টও কম না, সেও প্যাকেটটা ধরে বলে, যে অর্ডার করেছে আমি তাকেই দেব। আর ততক্ষণে এখানে কলিয়ার এবং আরিয়া এসে হাজির হয়। আরিয়ার তার মাকে দেখে তার নানি আসার ঘটনাটা খুলে বলে, তাই ডস ডেলিভারি ম্যানের দিকে তেমন একটা নজর না দিয়ে মেয়েকে নিয়ে ভেতরে চলে যায়। সে ফাঁকে কলিয়ার তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে গিফটটা নিয়ে নেয় আর বলে, তুমি অন্য কাউকে দিয়ে পাঠাতে পারতে, নিজে কেন এসেছো? সে বলে, আমি বুঝতে পারিনি, আমি আসলে এমন ঝামেলা হবে। কলিয়ার আরও কিছুদিন তার আসল পরিচয় সবার কাছ থেকে গোপন রাখতে চায়। ভেতরে সে কলিয়ার ডসকে গিফটটা দিয়ে বলে, আমি $9 দিয়ে তোমার জন্য এই মিস্ট্রি বক্সটা অর্ডার করেছি। তবে নেকলেস দেখে ডসের সন্দেহ হয় এটা কোনোভাবেই $9 হতে পারে না, কমপক্ষে $1 মিলিয়ন জুয়েলারি। কিন্তু কলিয়ার বলে এটা সে কম টাকা দিয়ে কিনেছে, নকল জিনিস হয়তো। এখন সব জায়গায় নকল জিনিসের ছড়াছড়ি। এক পর্যায়ে ডস বিশ্বাস করে নিলে কলিয়ার নেকলেসটা ডসের গলায় পরিয়ে দেয়। এতে ডস খুব ইমোশনাল হয়ে যায়। সেই সাথে কলিয়ারকে বলে, নিশ্চয়ই আমার মা এসে তোমাকে উল্টাপাল্টা কথা বলবে, আমার নামে অনেক মিথ্যা অপবাদ দেবে, কলঙ্ক রটাবে। তবে তুমি কি আমার সঙ্গে চিরদিন এভাবে থাকতে পারবে? আমাদের কি কখনো একা ছেড়ে চলে যাবে না তো? তখন কলিয়ার কথা দেয়, আমি কখনোই তোমাদের ছেড়ে কোথাও যাব না। তারপর ডস তাদের জন্য যে কেক নিয়ে এসেছিল সেটা খেতে দিলে কেক খেতে গিয়ে ডসের ঠোঁটে কেক লেগে থাকে। সেটা মোছার অজুহাতে কলিয়ার ডসকে কিস করে। আর এই সব কিছু দূর থেকে আরিয়া দেখলে সে লজ্জা পেয়ে দ্রুত ভেতরে চলে যায়। অন্যদিকে আরিয়ার ডিএনএ টেস্ট করে ইস্টার্ন দেখতে পায় তার ভাইয়ের সঙ্গে আরিয়ার কোনো মিল নেই। এটা জানার পর সে মনে মনে অনেক খুশি হয়। তাহলে আরিয়া সেদিন যে সিন্দুক খুলেছিল সেটা সম্পূর্ণ কাকতালীয়, আরিয়ার সঙ্গে তার ভাইয়ের কোনো কানেকশন নেই। পর্যায় স্টার কোম্পানিতে ওনার দেউলিয়া হওয়ার আগে তার বানানো একটা সেকেন্ড জেনারেশনের এআই রেখে যায়, যেটা নিলামে ওঠার কথা। অর্থাৎ ডসের বাবার বানানো এআই নিলামে ওঠার ঘোষণা করা হয়েছে। তো ডস চায় তার বাবা রেখে যাওয়ার শেষ স্মৃতিটুকু সেই আগলে রাখবে, যার কারণে সেই নিলামের প্রোগ্রামে আসে। দেখা যায় প্রোগ্রামে ইস্টার্নও এসেছে। ইস্টার্ন এসে প্রজেক্টটা সে নিজে কিনে নিতে চায়, কারণ সে ডসদেরকে নিচে নামাতে চায়, তার বাবার স্মৃতি তার কাছ থেকে কেড়ে নিতে চায়। এই প্রোগ্রামে ডস সাথে করে তার মেয়েকেও নিয়ে এসেছে। এদিকে প্রথমে ডস কলিয়ার অ্যাসিস্ট্যান্টকে দেখে চিনে ফেলে। এই লোকটা সেদিন ডেলিভারি দেওয়ার জন্য তার বাড়িতে গিয়েছিল। তখন সে বলে, তুমি ডেলিভারি ম্যান হয়ে এখানে কেন এসেছো? এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি কলিয়ার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট, আমি কেন ডেলিভারি ম্যান হতে যাব? আপনি হয়তো ভুল করছেন, আমার মতো হুবহু দেখতে আরও একজন আছে যে কিনা ডেলিভারির কাজ করে, আপনি হয়তো তার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন। এভাবে সে পরিস্থিতি সামলে নেয়। তো যাই হোক, কিছুক্ষণ পর নিলামের ডাক শুরু হলে এক একজন করে এআই রোবটের দাম বলতে থাকে। তখন আরিয়া ফলো করে ইস্টার্ন তার মায়ের দিকে তাকিয়ে আছে। তাই আরিয়া ইস্টার্নকে রাগানোর জন্য বলে দেয়, তুমি আমার মায়ের দিকে তাকিয়ে আছো কেন? আমার মা দেখতে ভীষণ সুন্দর, তাই। বাচ্চা মেয়ের মুখে এরকম কথা শুনে ইস্টার্ন হঠাৎ করেই অপ্রস্তুত হয়ে যায়। সেই সাথে সে অনেক বেশি রেগে যায়। তো তখন দেখা যায় সে আগে সে সবার থেকে দ্বিগুণ দাম বলতে শুরু করে। তবে ডসের মেয়ে আরিয়াও কম না, সেও সবার সামনে ইস্টার্ন যে দাম বলে তার থেকে ডাবল দাম বলতে শুরু করে। মূলত আরিয়াকে এখানে আসার আগে তার বাবা এবারও এমন করতে শিখিয়ে দিয়েছে, ইস্টার্ন থেকে ডাবল দাম তুমি বলবে। আরিয়াও ঠিক তার বাবার শেখানো কথা মতোই কাজ করছে, কিন্তু এতে আশেপাশে সবাই খুব টেনশনে পড়ে যায়। সামান্য এআই রোবটকে কেনার জন্য এত দাম উঠতে থাকে কেন? কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছিল জেদাজেদি করে। এভাবে দাম উঠতে উঠতে এক পর্যায়ে এআই রোবটের দাম $2 বিলিয়ন হয়ে যায়। আরিয়া এভাবে দাম বলতে থাকলে আরিয়ার মা তাকে নিষেধ করে, কিন্তু আরিয়া তার কোনো কথাই শোনে না, আবারও সে দাম বলতে শুরু করে। এদিকে ইস্টার্নকে এর থেকে বেশি দাম বলতে টিনা নিষেধ করে দেয়, কিন্তু দেখা যায় অ্যাসিস্ট্যান্ট তাকে উস্কিয়ে দেয়। সে সাথে ইস্টার্ন এই বাচ্চা মেয়েটার কাছে তার পরাজয় মেনে নিতে চায় না, তাই সে আরিয়ার বলা দামের উপর $5 বিলিয়ন ঘোষণা করে। তখন আরিয়াকে তার বাবা মেসেজ করে বলে, বাবা তুমি আর কোনো দাম বলো না। আরিয়াও ঠিক তেমনটাই করে। তবে আরিয়ার এমন মেসেজ দেখে তার মা হতবাক হয়ে যায়। এই সবকিছু কলিয়ার তাকে কেন শিখিয়ে দিচ্ছে সেটাই সে ভাবতে পারে না।
এদিকে রোবট ওপেন করলে দেখা যায় সেটা কোনো কাজের না, শুধু অন অফ হওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ আবারও স্ট্যান চরমভাবে হেরে গেছে, তার সম্পূর্ণ $5 বিলিয়ন নষ্ট হয়ে যায়। কারণ এই এআই রোবটের যদি এমন মূল্য থাকতো তাহলে নিশ্চয়ই একটা সময় ডসের বাবা দেউলিয়া হতো না। তো দেখা যায় স্ট্যান এসব আর নিতে পারে না। স্ট্যান সবার সামনে স্টেজেই সেন্সলেস হয়ে যায়। একই তার প্রত্যেকটা প্রজেক্ট লস হচ্ছে, 5 বছর ধরে তাদের কোম্পানি শূন্যতে পড়ে আছে। তবে এই ঘটনার জন্য স্ট্যান ডস আর তার মেয়েকে দায়ী করতে থাকে, কিন্তু সেখানে থাকা সবাই তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা সবার সামনে একটা নিলামের কার্যক্রম সম্পন্ন হয়েছে, এখানে চিটিং করার কোনো সুযোগ নেই। অন্যদিকে বাসায় ফিরে ডস দেখতে পায় কোলিয়ার খুব বোকাশোকা হয়ে তার ফোন দেখছে। অর্থাৎ কোলিয়ারকে ডস কখনো দেখে বুঝতে পারে না ও একজন সুস্থ স্বাভাবিক স্মার্ট ছেলে। সবসময় কোলিয়ার ডসের সামনে একটু হাবাগোবা বোকা সেজে থাকে। তো ডস জিজ্ঞেস করে, তুমি এআই রোবট নিলামে কেন আরিয়াকে ডাবল দাম বলতে বলেছ? তখন কেরিয়াল সরলভাবে উত্তর দেয়, আমি ভেবেছি এটা তোমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি, তাই মেয়েকে শিখিয়েছি ডাবল দাম বলতে। তো যেহেতু তারা এত বড় একটা লসের থেকে বেঁচে গেছে, এই আনন্দে ডস কোলিয়ার আর আরিয়াকে নিয়ে শপিং করতে যায়। এদিকে স্ট্যান অফিসে আসলে তার কোম্পানির বাকি সবাই তাকে এই কাজের জন্য বেশি কথা শুনিয়ে দেয়, কারণ সে ইচ্ছাকৃতভাবে 1 সপ্তাহে কোম্পানির $6 বিলিয়ন লস করেছে। এবং সবাই তখন কোলিয়ার খুব প্রশংসা করে, আর স্ট্যানকে অপমান করলে স্ট্যান রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এর পরের স্থানে দেখা যায় আরিয়ারা বাসায় ফিরলে আরিয়াকে তার বাবা খেলা করতে দিয়ে সে ডসের সঙ্গে কিছু কথা বলতে চায়। তখন কথায় কথায় ডস তাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়, আর এই প্রপোজালে কোলিয়ারও রাজি হয়ে যায়। কারণ যেহেতু আরিয়া তার বাবাকে তার বাবা বলেই মেনে নিয়েছে, তাই তার বিয়েতে কোনো আপত্তি নেই। তাছাড়া কোলিয়ার তো জানে সে আরিয়ার আসল বাবা। এদিকে ফ্লোরে বসে খেলা করার সময় আরিয়া একটা পেপার খুঁজে পায়, আর এই পেপারটা হাতে ধরতেই সেখানে বাইডেন চলে আসে এবং এই পেপারটা দেখা মাত্র সে ডসকে কল দেয়। ডস তো কল পেয়ে দ্রুত সেখানে ছুটে আসে, আর পেপারটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং পেপারটা নিয়ে সে তার রুমে চলে যায়। কিন্তু এই পেপারটা দেখে ডস এত ভয় পেল কেন? পেপারটাতে কি আছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো ডসের পেছন পেছন কোলিয়ারও এখানে ছুটে আসে, আর প্রথমেই সে বাইডেনের কাছে কিসের পেপার সেটা জানতে চায়। কিন্তু বাউডেন তাকে বলে, আমি ম্যামের পার্সোনাল কোনো ব্যাপারে আপনার সঙ্গে শেয়ার করতে পারবো না, সরি। বাউডেনের এমন সততা দেখে কোলিয়ার অনেক খুশি হয়, তাই সে বলে, আমরা খুব শীঘ্রই বিয়ে করব, তুমি আমাকে বিশ্বাস করে সবকিছু বলে দিতে পারো। কিন্তু তবুও বাউডেন এই পেপার সম্পর্কে কোলিয়ারকে কিছুই বলে না। এরপর কোলিয়ার রুমে এসে ডসের কাছে জানতে চায়, আচ্ছা ওটা কিসের পেপার? কিন্তু তখন তার কোনো কথার উত্তর না দিয়ে সে পেপারটাকে ড্রয়ারে লুকিয়ে রাখে এবং সে ভয়ে ভয়ে বলে দেয়, আজকে তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলোকে তুমি সিরিয়াসলি নাওনি, আমি এমনি এমনি ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর চাইও না। তবে বিষয়টাতে কোলিয়ার তাকে কোনো প্রপোজ করে না। এরপর ডস বাথরুমে গেলে ড্রয়ার খুলে এটা কিসের পেপার সেটা কোলিয়ার দেখে নেয়। এটা ছিল মূলত কোলিয়ার সঙ্গে ডসের বিয়ের একটা এগ্রিমেন্ট পেপার। ডস শুধু তার হাজবেন্ডের নাম, কিন্তু কে তার হাজবেন্ড এটা জানতো না। তার হাজবেন্ড কেমন দেখতে ছিল সেটাও সে জানে না। এদিকে ডস ইন্টারনেটে কোলিয়ার ছবি অনেক খোঁজাখুঁজি করে, যাতে অ্যাটলিস্ট সে তাকে চিনতে পারে, কেমন ছিল দেখতে সেটা জানতে পারে। কিন্তু আনফর্চুনেটলি ইন্টারনেটে কোলিয়ার সম্পর্কে কোনো কিছুই ডস খুঁজে পায় না। এদিকে স্ট্যান মিথ্যে ষড়যন্ত্র করতে শুরু করে। সে সবার সামনে প্রেজেন্ট করবে তার ভাই তাকে সমস্ত সম্পত্তি দিয়ে গিয়েছিল। যেহেতু তার ভাই আর বেঁচে নেই, তাই স্ট্যানেরও আর কোনো টেনশন নেই, সে যেটা বলবে সবাই সেটাই বিশ্বাস করে নেবে। অন্যদিকে স্ট্যানের এই ষড়যন্ত্রের কথা কোলিয়ারের অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে সবকিছু বলে দেয়। সেই সাথে সচেতন করে বলে, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা কিছু করার আপনাকে দ্রুত করতে হবে। আর তখন থেকেই কোলিয়ার বুঝতে পারে সে আর বেশি দিন এই লুকোচুরি খেলা চালিয়ে যেতে পারবে না, খুব দ্রুত সবার সামনে তার পরিচয় বেরিয়ে আসবে। তো আজ মেয়ের সঙ্গে খেলা করার সময় আরিয়া তাকে বলে, বাবা তুমি যদি আমার মাকে বিয়ে করতে চাও তাহলে আমার এই খেলনা রিংটার মতো একটা রিং গিয়ে মাকে প্রপোজ করতে হবে, তাহলে মা তোমাকে আর ফেরাতে পারবে না। মেয়ের এমন পাকা পাকা কথা শুনে সবসময় কোলিয়ার খুব খুশি হয়। কোলিয়ারও তার মেয়ের খুশির জন্য বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেমনটা বলছো আমি ঠিক তেমনটাই করব, তোমার মাকে রিং পরিয়ে বিয়ের জন্য প্রপোজ করব। তখন ডস বাড়ি ফিরে আসলে তার হাত থেকে ব্যাগ নিয়ে কোলিয়ার রুমে রাখতে আসে। ব্যাগটা ভারী টেবিল থেকে নিচে পড়ে গেলে সে ব্যাগ তুলতে তুলতে চিন্তা করে, আমাকে এখন এই কাজ করতে হচ্ছে। তখন তার মনে একটু সন্দেহ হয়, এই ব্যাগে কি আছে? তখন দেখা যায় ব্যাগটার ভেতরে একটা ক্রেস্ট, আর ক্রেস্টটা দেখে কোলিয়ার অনেক অবাক হয়ে যায়, কারণ এটা ছিল তার স্মরণে একটা ক্রেস্ট। মূলত ডস যেহেতু তার হাজবেন্ডের কোনো ছবি পায়নি, শুধুমাত্র তার নামটাই জানে, তাই সে চিন্তা করেছে অন্তত তার নামটাকে যেন সে অবশ্যই স্মরণ রাখতে পারে। এটা দেখে কোলিয়ার মনে মনে বলে, এই মেয়ে তো আমি মরার আগে আমাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। এরপর ডস সেখানে আসলে কোলিয়ার সোজা তার কাছে জিজ্ঞেস করে, এটা কি, কেন বানিয়েছ? তখন ডস তাকে বুঝিয়ে বলে, আসলে সে আমাদের থেকে নিখোঁজ হয়ে গেছে 5 বছর ধরে। সে আমাদের কোনো খোঁজ খবর রাখেনি, আমরা বেঁচে আছি না মারা গেছি সেটাও সে জানার চেষ্টা করেনি। তবে এতে এখন আর আমার মনে কোনো কষ্ট নেই। তবে সে তো আমার বাচ্চার বাবা, একটা সময় আমাকে অনেক হেল্প করেছে, হয়তো সে আর বেঁচে নেই, তাই তার উপর অভিমান করব কি করে? আমি তাকে স্মরণ রাখার জন্যই এমনটা করেছি।
সে কেমন ছিল সেটাও আমি জানি না। অর্থাৎ ডস সবসময় কলিয়ার কাছে সমস্ত সত্যিটাই স্বীকার করে। তবে কলিয়ার বলে, এই ধরনের স্মৃতি তোমার ঘরে রাখার দরকার নেই। কথা শুনে ডস মনে করে হয়তো কলিয়ার এটাতে জেলাস ফিল করছে, তাই তারা দুজনে তর্কাতর্কি করে মজা করতে থাকে। তো এই সবকিছু শোনার পর কলিয়ার ঠিক করে সে ডসকে আজ সবকিছু বলে দেবে। কলিয়ার কিছু বলারও চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে আরিয়া আসার কারণে সত্যিটা ডসকে তখন বলা হয় না। পরদিন ইস্টার্ন শহরের সমস্ত কোম্পানির ওনারদেরকে ডেকে একটা মিটিং করে এবং সবার উদ্দেশ্যে জানিয়ে দেয় তার বড় ভাই মারা যাওয়ার আগে তার জন্য উইল করে রেখেছে, আর সেখানে সে সবকিছু তার ছোট ভাইকে দিয়ে দিয়েছে। এই মিটিংয়ে ডসও এসেছিল। শুধু যে ডস এসেছিল তাই নয়, এখানে কলিয়ার আরিয়াকে নিয়ে এসেছিল। কিন্তু কলিয়ার আরিয়াকে নিয়ে ভেতরে যায় না, বাইরে বসে অপেক্ষা করে। আরিয়া যখন জানতে চায় বাবা আমরা এখানে কেন এসেছি, তখন কলিয়ার বুঝিয়ে বলে তোমার আম্মু এখানে এসেছে তাই আমরা এসেছি, কিন্তু আমরা ভেতরে যাব না। তখন কলিয়ার আরিয়াকে বলে, জানো আজ আমার পুরনো দিনের একটা কথা মনে পড়েছে। সেটা হলো আমি ছোটবেলায় যখন অনেক কষ্ট পেয়েছিলাম, একবার তোমার আম্মু এসে আমার পাশে দাঁড়িয়েছিল। সে আমাকে ওই কষ্টের সময় সান্ত্বনা দিয়েছিল, আর যার কারণে একটা পর্যায়ে যখন কলিয়ার বড় হয়ে যায় আর ডসের বাবার কোম্পানি লসের কারণে দেউলিয়া হয়ে যায়, এই কলিয়ার তখন ডসদের পাশে দাঁড়িয়েছিল। ডসের বাবার সমস্ত লোনের টাকা সে পরিশোধ করেছিল। এদিকে ভেতরে কলিয়ারের বাবার সবার সামনে ঘোষণা দেয় 5 বছর আগে আমার বড় ছেলে একটা দুর্ঘটনায় মারা গেছে। এতদিন আমরা সে কষ্ট কাউকে কোনো কিছুই জানতে পারিনি। আমরা ক্রমশ ইস্টানের উপর আঙুল তুলছি, সে কোনো কিছুর যোগ্য না বলে অপমান করেছি। তো এখন বলার সময় এসেছে এই সমস্ত সম্পত্তির মালিক ইস্টার্ন। চাইলে সে বড় কোনো কিছু করতে পারে, সে শুধু তার বড় ভাইয়ের সম্মানের জন্য এই কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য লড়াই করেছে। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন, আর এরপর থেকে সবাই ইস্টার্নকে তার কাজে হেল্প করবেন। এসব কথা শেষ না হতেই পাশ থেকে কলিয়ার অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, এখন আপনি এতদিন পরে উইল দেখাচ্ছেন, এই উইল সম্পর্কে কলিয়ার কোনো কিছুই বলে যাননি। এমনকি তার পার্সোনাল আইনজীবীও এই ব্যাপারে কোনো কিছুই জানে না আর বলেননি। এত বড় একটা উইল সে কাউকে কোনো কিছু না জানিয়ে কিভাবে করতে পারে? তখন ইস্টার্ন রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে বকাঝোকা করে ওঠে। কেন সে তাদের উপর আঙুল তুলছে, সন্দেহ করছে কোনো কিছু না জেনেই। সেই সাথে ইস্টার্নের বাবাও আর চুপ করে বসে থাকে না, সে ওই অ্যাসিস্ট্যান্টকে সবার সামনে চরমভাবে অপমান করতে থাকে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, এখানে মিস্টার কলিয়ারের পার্সোনাল আইনজীবী আছে, তার কাছ থেকেই সবকিছু জিজ্ঞেস করলে জানা যাবে এমন কোনো উইল সে কখনো করেছে কিনা। নিশ্চয়ই সে তার আইনজীবীকে উইলের ব্যাপারে কোনো কিছু জানিয়েছে। এবং সে আরও বলে, আমাকে উল্টাপাল্টা কিছু বললে আমি পুলিশ ডেকে আপনাদের এতদিনের সব অপকর্মের কথা ফাঁস করে দেব। তখন কলিয়ার বাবা বলে, আমাকে ভয় দেখাচ্ছ? যেখানে আমি বলেছি সেখানে আইনজীবীর বলার কি আছে? এমন ঝামেলার মাঝখানে সবার সামনে সবাইকে অবাক করে দিয়ে কলিয়ার এসে হাজির হয়। এখানে কলিয়ারকে দেখে সবার প্রথমে ডস ভীষণ অবাক হয়, কারণ সে কখনো ভাবতেও পারেনি রাস্তার পাগলটাই আসল কলিয়ার, আর সে এতদিন তার সঙ্গে থেকেও এই মিথ্যা অভিনয় করে গেছে। কলিয়ার প্রথমে এসে ডসকে সরি বলে, কিন্তু ডস তার কোনো কথাই না শুনে তাকে ভুল বুঝে আর সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর কলিয়ার 5 বছর আগে তাকে খুন করার চেষ্টা করা হয় ইস্টার্ন সে সব কিছু বলে দেয় আর ইস্টার্নকে পুলিশের কাছে তুলে দেয়। তখন কলিয়ারের বাবা ইস্টার্নকে ছাড়িয়ে আনার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কলিয়ার তার বাবার কোনো কথাই শোনে না। এতদিন পর ফিরে এসেও সে তার বাবার কোনো কথাই রাখতে পারে না, কারণ যে বাবা তার নিজের ছেলেকে মেরে ফেলার ষড়যন্ত্রে সামিল হয়েছিল সেও তো একই গুণের অপরাধী। অন্যদিকে রেগেমেগে ডস বাইরে বেরোলে দেখতে পায় আরিয়া এখানে আসছে। এ থেকে ডস বুঝতে পারে আরিয়াকে এখানে কলিয়ারই নিয়ে এসেছে, কারণ কলিয়ার ছাড়া তাকে এখানে আর কে আনতে পারে? সবসময় আরিয়া তার সঙ্গেই থাকে। তখন আরিয়া তার মাকে বোঝাতে থাকে, আম্মু তুমি বাবার উপর রাগ করো না, বাবা তোমাকে মিথ্যা কথা বলেনি। কিছুক্ষণ আগে বাবার সবকিছু মনে পড়েছে। কিন্তু ডস আরিয়ার আর কোনো কথাই না শুনে রাগ করে সেখান থেকে চলে যায়, আরিয়াকেও তার সঙ্গে নিয়ে যায়। তো যাই হোক, তখন কলিয়ার বাইরে বের হয়ে ডসের রাগ ভাঙানোর জন্য ছুটে যেতে চাইলে তার অ্যাসিস্ট্যান্ট বলে, এতদিন আপনি না থাকায় আপনার কোম্পানির পুরো 12টা বাজিয়ে বেহাল অবস্থা হয়ে আছে, আগে সেগুলো সবকিছু সামলাবেন, চলুন, তারপর ওদেরকে আপনি খুঁজতে যাবেন। তো এই কথা শোনার পর কলিয়ার দ্রুত তার অফিসে ফিরে আসে এবং সবার সঙ্গে মিটিং করে ডিল ফাইনাল করে। এতদিন পরে সবাই কলিয়ারকে দেখে ভীষণ খুশি হয়, সবাই কাজের পুরাতন সেই উদ্যম ফিরে পায়। অন্যদিকে বাসায় ফিরে ডস কলিয়ারের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাহিরে ফেলে দিতে চায়, তখন তাকে আরিয়া বাধা দেয়, অনেক বোঝাতে থাকে। আরিয়া বারবার বলতে থাকে, উনি যেই হোক উনি আমার বাবা, তুমি বাবার সাথে এমনটা করো না মা, বাবা আমাকে ভীষণ ভালোবাসে, আমিও বাবাকে ভালোবাসি, তোমাকে বাবা ভুলতে পারবে না, বিশ্বাস করো। এদিকে সমস্ত মিটিং শেষ করে কলিয়ার বেরিয়ে পড়ে ডসের রাগ ভাঙানোর জন্য। বারবার সে ডসকে কল করতে থাকে, কিন্তু ডস কলিয়ারকে ফোন রিসিভ করে না। বাসায় আসলে তাকে ভেতরে ঢুকতে দেয় না, এখান থেকে চলে যেতে বলে। তখন আরিয়া আবারও তার মায়ের কাছে বায়না করতে থাকে, বাবা তোমাকে কেন মিথ্যা বলল, কেন? আমি সেটা বাবার কাছ থেকে জানতে চাই, আমি গিয়ে আগে শুনে আসি, আমি সবসময় তোমার কাছেই থাকবো মা। এই কথা বলে সে তার মাকে
খারাপ খারাপ কথা না বলে ভালো কথা বলে দরজার বাইরে বেরিয়ে আসে তার বাবার সাথে কথা বলার জন্য। তখন কলিয়ার বুঝতে পারে আড়াল থেকে ডস তাদের সব কথা শুনছে। তখন কলিয়ার একে একে তার মেয়েকে সমস্ত সত্যি কথা খুলে বলতে থাকে। আগে তার মাকে সমস্ত সত্যি কথা বলে দিতে চেয়েছে, কিন্তু সিচুয়েশনের কারণে হয়ে ওঠেনি। আর তার আগে কোনো কথাই মনে ছিল না। রিসেন্টলি তার সব মেমোরি ফিরে এসেছে। তাছাড়া আগে যদি সে তার পরিচয়টা রিভিল করে দিত তাহলে ইস্টান তার আরও বড় ক্ষতি করতে পারত। আর এজন্যই সে তার নিজের পরিচয় চাইলেও ডসকে জানাতে পারেনি। এজন্য সে এখন আরিয়ার মাকে সরিও বলতে চায়। সে তার ভুলের জন্য সত্যি অনুতপ্ত। এসব কথা শোনার পর ডসের মনটাও একটু নরম হয়ে যায়। তাই সে দরজা খুলে কলিয়ারকে ভেতরে ঢুকতে বলে। আর ভেতরে আসার সুযোগ পেয়ে কলিয়ার খুব খুশি হয়ে যায়। তো যাই হোক, কলিয়ার ভেতরে আসার পর ডস জিজ্ঞেস করে, তোমার মেমোরি কখন ফিরে পেয়েছ? তখন সে আবারও সত্যি করে বলে, যখন আমি আরিয়াকে স্কুলে দিতে গিয়ে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় আমার, তখনই সবকিছু মনে পড়ে যায়। এরপর সে আবারও সুইট করে ডসকে সরি বলে। সেই সাথে তার পাস্টের কথাগুলো বলতে থাকে, যে কথাগুলো ডসের এখন আর মনে নেই। সে বলে, তোমার বাবা যখন দেউলিয়া হয়ে গিয়েছিল সে শোকে সে মারা যাওয়ার পর তোমাকে আমি আমার বাসায় এনে রেখেছিলাম। সব সময় আমি তোমার দেখাশোনা করতাম। আমি তোমার অনেক ভালো বন্ধু ছিলাম। আমাদের ছোটবেলাকার ভালো বন্ধুত্ব কখন যেন আমাদের ভালোবাসায় পরিণত হয়ে যায়। কখন দুজন আমরা কাছাকাছি আসি কেউ বুঝতে পারিনি। আমাদের খুব দ্রুত বিয়ে করার কথা ছিল, কিন্তু তার আগেই আমার হঠাৎ করেই রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এর ফাঁকে আমাদের মিষ্টি পরি আরিয়া আমাদের মাঝে চলে আসে। এখনও তুমি সব সত্যি কথা জানতে পারলে, চলো আমরা এখন বিয়ে করে ফেলি। কিন্তু ডস অভিমান করে বলে, আমি তোমাকে ভালোবাসি না, কারণ আমি মিলারকে ভালোবাসি। তোমার সঙ্গে তার কোনো মিল নেই। সে আমাকে অনেক কেয়ার করে, রান্না করে, সব গাছ গুছিয়ে দেয়। একথা শোনার পরপরই কলিয়ার সেখান থেকে উঠে গিয়ে তার পাশে বসে, যখন তার স্মৃতি ছিল না তেমন বোকাশোকা হাব ভাব করতে শুরু করে। আর বলে, এবার চলো, এবার তো আমি তোমার মিলার হয়ে গেছি। তুমি যেমন বলবে আমি তোমার কাছে ঠিক তেমনটাই হয়ে থাকবো। এমন সময় সেখানে ডসের মা এসে তাদেরকে আবারও উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এসব কথা শুনে কলিয়ার তার শাশুড়িকে এখান থেকে তাড়িয়ে দেয়, মানে তাদের সুখের মাঝে অশান্তি। পরদিন অসুস্থতার কারণে ডস দ্রুত অফিস থেকে বাসায় ফিরে আসে। আর ডস তার অসুস্থতার কথা শুনে কলিয়ার তার জন্য ওষুধ কিনে নিয়ে আসে। এই ওষুধ খাওয়ার সময় হঠাৎ বাইডেন আরিয়ার রুম থেকে বড় একটা সেফটি পিন নিয়ে আসে আর জিজ্ঞেস করে, এটা তোমার বিছানায় ছিল কেন? তখন এই সেফটি পিনের আসল রহস্য আরিয়ার তার মা বাবাকে বলে দেয়। সেই সেফটি পিন দিয়ে মূলত কি করেছিল। আর এ থেকে সবাই বুঝতে পারে ডস আবারও প্রেগনেন্ট। তাই দ্রুত কলিয়ার তাকে হসপিটালে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। ডক্টর রিপোর্ট জানালে ডক্টরের সামনে বসে কেলিয়ার প্যাকেট থেকে একটা রিং বের করে ডসকে হাঁটু গেড়ে বিয়ের জন্য প্রপোজ দেয়। এমন প্রপোজ করা দেখে ডক্টর সহ ডস তো অনেক খুশি হয়ে যায়, কারণ কে এভাবে ডক্টরের কাছে এসে প্রপোজ করে। তারপর তারা শহরের সমস্ত কোম্পানি ওনারদেরকে ডেকে এঙ্গেজমেন্টের আয়োজন করে। আর সেখানে ছদ্মবেশে টিনা এসে ডসের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলতে চায়। আরিয়া তার মাকে বাঁচানোর জন্য ছুটে গেলে এই শয়তান শাকচুন্নি আরিয়াকেও ঠেলে নিচে ফেলে দেয়। তখন ডস বারবার করে বলে, তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না, তুমি যা চাও আমাকে বলো। তখন সেখানে কলিয়ার এসে তার ওয়াইফকে ছেড়ে দিতে বলে, আর সুযোগ বুঝে আরিয়া টিনাকে টান দিয়ে নিচে ফেলে দেয়। এদিকে কলিয়ার অ্যাসিস্ট্যান্ট এবং ডসের অ্যাসিস্ট্যান্ট দুজন তাদের বসদের নিয়ে সমান তালে তর্ক বিতর্ক করতে থাকে। কার বস বেশি ভাগ্যবান, কার বস বেশি স্মার্ট, এই সমস্ত নিয়ে তারা কথা কাটাকাটি শুরু করে দেয়। তখন সেখানে আরিয়া এসে তাদের ঝগড়ার অবসান ঘটায়। দুষ্ট মেয়েটা বলে, তোমরা ঝগড়া করো না, যেই ভাগ্যবান হোক তারা তো আমাদের বাবা মাই, আর দুজনেই তোমাদের বস। এরপর তারা দুজনেও তাদের ঝগড়া থামিয়ে মিল হয়ে যায় এবং ডস আর কলিয়ার সবার সামনে সবাইকে সাক্ষী রেখে কলিয়ার ডসকে রিং পরিয়ে এঙ্গেজমেন্ট সম্পন্ন করে। আর এখানেই আজকের গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো আপনাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে, বিশেষ করে মিষ্টি আরিয়াকে কেমন লেগেছে, কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নিত্য নতুন এই ধরনের ড্রামার এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করতে পারবেন। আপনাদের কোনো পছন্দের ড্রামা থাকলে জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আপনাদের পছন্দের ড্রামা নিয়ে হাজির হতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।